যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের আশেপাশে এগুলো কিন্তু খুব ঘটছে আজকাল। তাই এটা কিন্তু স্কিপ করার কোনো জায়গা নেই। তো আমি যখনই এই ভিডিওটায় আমার বিষয় নিয়ে আমি আলোচনা করব, তখন কারো কারো মনে হতে পারে যে এটা তো কিছুদিন আগে আমার সঙ্গে ঘটে গেছে, ইস, জানা ছিল না। আবার কারো কারো মনে হতে পারে যে আমার সঙ্গে তো ঘটতে পারে, কারণ এরকমই একটা সিচুয়েশন আমার চলছে। আবার কারো কারো মনে হতে পারে যে ভবিষ্যতে এর একটা চান্স কিন্তু থাকলেও থাকতে পারে আমার ক্ষেত্রে। আবার অনেকের মনে হতে পারে যে এগুলো শুনে কি লাভ, ফালতু। তো এরকম মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এই ভিডিওটা শুরু হবে এবং শেষ হবে। কারণ অনেকে ভাবছেন নিশ্চিন্ত তারা, কারণ সুখে সংসার করছেন, তাদের লাইফে এই ভিডিওর কোনো দরকার নেই। তাদের মনে হচ্ছে কিন্তু শুধুই কি আপনার জন্য, আপনার বন্ধু বান্ধব, আপনার ভাই বোন, আপনার প্রতিবেশী, আপনার কলিগস, কাউকে না কাউকে তো আপনি হেল্প করতে পারবেন। কারণ জীবনে কিছু কখনো ফালতু হয়, কারণ প্রত্যেকটা ফালতুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে থাকে। তো সেই গুরুত্বপূর্ণ কিছুটা হয়তো আমাদের কাজে লাগলো না, কিন্তু অন্যের কাজে তো লাগতে পারে। তাই একটু সময় নষ্ট করে এটা একটু শুনবেন। যেমন কি হয়, অনেকেরই আজকাল হয় কি ওয়াইফের সঙ্গে একটা দাম্পত্য কলহ চলছে। এতে কি হয়, অনেক সময় ওয়াইফ বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে চলে গেছে এবং অনেক দিন হয়ে গেছে সে আসছে না। তো এরকম সময় কি হয়েছে, কিন্তু আপনার উপরে 498 আইপিসির কেসটা ওয়াইফ করেন। ভাগ্যচক্রে বলুন, বা তার জানার অভাবের জন্য বলুন, বা যেই ডিমান্ডটা নিয়ে সে গেছিল, মানে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে, সেটার অপেক্ষা করছিল, আর সময়টা পার হয়ে গেছে, মানে করা হয়নি। তো সেই সময় আপনি এদিক দিয়ে বেঁচে আছেন, কিন্তু আপনার উপর একটা মেনটেনেন্সের কেস ওয়াইফ চালাচ্ছে। আর আপনি কি করছেন, ডিফেন্ড করছেন। মানে কোর্টে আপনিও গেছেন, আপনিও নেগোসিয়েশন করছেন, আপনিও বার্গেনিং করছেন, মানে এইসব চলছে। এরকম সময় আপনার ওয়াইফ আপনাকে ডাইভোর্সের একটা প্রপোজাল দিল, আপনিও আনন্দে আনন্দে গেলেন আপনার লয়ারকে নিয়ে। তো জানতে পারলেন একটা এমন অ্যামাউন্ট, একটা এমন অ্যালিমনি বউ চাইছে, যেটা আপনার পক্ষে দেওয়া এক কথায় অসম্ভব। কারণ আপনার উপর অনেক চাপ, এছাড়াও আপনারও তো ভবিষ্যৎ আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন এরকম ভেবে পাচ্ছেন না। তো এরকম সময় হঠাৎ, বউকে তো এর আগে অনেকবার গেছেন আনতে, যে চলে আসো চলে আসো, কিন্তু হঠাৎ একদিন সকালবেলা আপনি অফিসে বেরোবেন, ওয়াইফ বাড়িতে চলে আসো ব্যাগ নিয়ে, যে আমি এখন থেকে তোমাদের সঙ্গে থাকবো। আপনি প্রথমে একটু চমকালেন, তারপরে একটু কথাবার্তা বলে, কারণ বাড়িতে ছাড়ার আগে ওয়াইফ কিন্তু অনেক থ্রেট দিয়ে গেছিল যে তোমাদের নামে এই কেস করে দেবো, এই কেস করে দেবো। আর বাবা মাও একটু ভয়ে আছে। তো ছোট ভাইটা আছে, ওরও সামনে বিয়ে, বোনটারও বিয়ে হয়নি, সবকিছু মিলিয়ে ভাবছে যে আবার ঢুকাবো, আবার অশান্তি হবে। তো এইসব নিয়ে আপনি একটু দোনমনায় আছেন। আর সবাই মিলে একটা ছোট গোল টেবিল মিটিং করে নিলেন, খুব কম সময়। আপনাকে ও বললো না ঢুকতে দিস না, এ বললো এরকম এরকম হলো। তো বললো না ভাই, তোমাকে ঢুকতে দেবো না, তুমি অশান্তি করে গেছিলে, তুমি চলে যাও। তো এরকম হলো। এবার কি হলো, এবার আপনার ওয়াইফ চলে গেল, কিছুক্ষণ চেঁচামেচি করলো, পাড়ার লোকজন উকি ঝুঁকি মারলো, আবার চলে গেল, দরজা জানালা আটকে আবার আপনারা আপনাদের মতন কাজকর্ম শুরু করলেন। ভাবছেন অফিস যাব কি যাব না, একটু ফোন করেই দেখি অফিসে, একটু দেরি হবে। তো কিছুক্ষণের মধ্যে এবার আবার ওয়াইফ আসলো, জানলা দরজা তো বন্ধ, কারণ একটু কিছুটা লজ্জার মধ্যে আপনারা আছেন, কারণ প্রতিবেশীরা আপনাদের দেখে ফেলেছে এই ঘটনাটা। তো এবার বাড়ির বাইরে থেকে একটা ভারী আওয়াজের আপনাদের ডাকছে, এই বাড়িতে কেউ আছেন, দরজাটা খুলুন, থানা থেকে এসছে। তো এই আওয়াজে আপনারা চমকে গেলেন। তো জানলা খুলে দেখলেন যে দুজন পুলিশ ইউনিফর্ম পরে, আর আপনার ওয়াইফ সেই ব্যাগ নিয়ে। তো বলছে দরজাটা খুলুন, আপনার ওয়াইফকে ঘরে ঢুকতে দিন। তো আপনি ভাবছেন কি করবেন। আপনি বলছেন না, ওকে ঢুকতে দিলে ও আবার কেস পেস করবে, ঝামেলা করবে, ভয় পাচ্ছেন আপনি। জানেন যে ওয়াইফ সময়টা পার করে এসছে, যে সময়টা কেস করা দরকার ছিল, যে কোনো কারণে ওয়াইফ সেই কেসটা করতে পারেনি।
তো ওয়াইফের এখন কি দরকার? একটা প্লেস অফ অকারেন্স, সেটা নিশ্চয়ই ওনার বাপের বাড়ি হবে না, কারণ আপনি সেখানে যাচ্ছেনই না। অ্যাকিউজডের প্রেজেন্স সেটা কোথায় আছে? আপনার বাড়িতে, মানে অভিযুক্তরা কোথায়? আপনার বাড়িতে। প্লেস অফ অকারেন্স কোথায়? মানে ঘটনাস্থল কোথায়? সেটা আপনার বাড়ি। সময়, তারিখ, সবকিছু যদি একসঙ্গে দরকার হয় একটা কেস করার জন্য, সেটা কোথায় আছে? সেটা আপনার বাড়িতে। তো এইসব ভেবে, আগের ভিডিওটা আমার দেখেছেন, সবকিছু মিলিয়ে মিশিয়ে আপনি ভাবছেন যে দরজা খুলবো না। তো আপনি বলছেন না, আমি দরজা খুলবো না। তখনই সেই পুলিশ অফিসার পেট মোটা, সে বলছে, দেখুন, ওয়াইফ যখন চাইবে তখন আপনাকে কিন্তু থাকতে দিতেই হবে, এটা আইনে আছে। আপনি জিজ্ঞাসা করলেন, দাদা কোন সেকশনে লেখা আছে? উনি বললেন, অত আমি জানি না, ভিতরে ঢোকান, না হলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাও। আপনি ভয় পেয়ে গেলেন, দরজাটা খুলে দিচ্ছে, কিন্তু পিছন থেকে আমি ডাকলাম, দাঁড়ান, খুলবেন না। এবার পুলিশকে জিজ্ঞাসা করুন, আর আপনার ওয়াইফকে একটা ওপেন কোয়েশ্চেন করুন যে আপনার কাছে কি সেকশন 19 ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অনুসারে রেসিডেন্স অর্ডার আছে? প্রশ্নটা করে দেখুন তো একবার, করুন। কারণ একবার তো কোর্টের কেস চলছে, নতুন করে আর কি হবে? কিচ্ছু হবে না, কারণ কেসটা তো চলছেই, কোর্টে তো বউ পৌঁছেই গেছে, থানাতেও চলে গেছে, পাড়া প্রতিবেশী সবাই দেখে ফেলেছে, শুনে ফেলেছে। আর নতুন করে কিছু হারানোর নেই। কারণ বউ যদি এই যে বাইরে থেকে চেঁচাচ্ছে, এই দরজা খোলো, দরজা খোলো, সারা জীবন আমাকে জ্বালিয়ে মেরেছে, অত্যাচার করেছে, এইসব যে বউ যে কথাগুলো বলছে, হয়তো সত্যি, মিথ্যা বলছি না, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি খুলবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করার আছে? আপনাকে বলার আছে যে রেসিডেন্স অর্ডার আছে, কারণ রেসিডেন্স অর্ডারটা কিন্তু এক্ষেত্রে একদম প্রয়োজন। আর রেসিডেন্স অর্ডার যদি না থাকে, পুলিশেরও কিছু করার নেই, কারণ পুলিশের কাছে এই সিভিল ম্যাটারে ঢোকার কোনো অধিকার নেই। কারণ এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টটাই হলো একটা সিভিল কেস। এটা কিন্তু 498 আইপিসির মতো কেস নয়, ক্রিমিনাল কেস নয়। এক্ষেত্রে কিন্তু পুলিশ কোর্টের অর্ডার ছাড়া ইন্টারফেয়ার করতে পারে না। হ্যাঁ, অবশ্যই পুলিশ অন গুড ফেথ অনেক কিছুতে নিজের ভাবে নিজের আইনকে বাঁচানোর জন্য, মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু কোনো অর্ডার ডাইরেকশন সে উইদাউট কোর্ট অর্ডার এক্ষেত্রে দিতে পারে না। মানে পুলিশের কিন্তু কোনো অধিকার নেই আপনাকে নিজে থেকে ঘরোয়া অর্ডার দেওয়া। যখন কোর্টে চলছে কেস, আর এই অর্ডারটা যেহেতু কোর্ট থেকেই দেবে, তো আপনাকে কোর্ট হয়েই আপনার ওয়াইফকে আসতে হবে। মানে রেসিডেন্স অর্ডার সেকশন 19 অনুসারে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের নিয়ে আসতে হবে। আর এটি না থাকে, কখনোই আপনি ইচ্ছা করলে আটকাতে পারেন, সেটাও আপনার অধিকার আছে। আর এক্ষেত্রে আপনার বাড়িটি আপনার নামে নাও হতে পারে, আপনার বাবা মার প্রপার্টিতে আপনি আছেন, সেটাও হতে পারে। তো এক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনার বাবা মাও ওয়াইফকে আটকানোর জন্য কিন্তু কোর্টে যেতে পারেন, কারণ সবার জন্যই কোর্ট খোলা আছে। আর তারা যদি সিনিয়র সিটিজেন হন, তো সিনিয়র সিটিজেনের জন্য অনেক রকম সুযোগ সুবিধা আছে, এবং মহামান্য আদালতের অনেক জাজমেন্ট আছে এই সংক্রান্ত ব্যাপারে, যে ছেলেকে এবং তার পুত্রবধূকে ইফেক্ট করার মতন পাওয়ার কিন্তু তাদের আছে, মানে উচ্ছেদ করার মতন, তাদের আটকানোর মতো পাওয়ার কিন্তু আছে। এক্ষেত্রে আপনার কাছে একটা অপশন আছে, যদি কোর্ট অর্ডার দেয়, তো আপনি একটা কোনো ভালো জায়গায়, যেরকম জায়গায় আপনি আছেন, আপনার বাড়িটা যেরকম যেরকম অ্যাকোমোডেশন, যেই স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনার আছে, আপনি তো মেনটেনেন্স দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তাকে একটা ভালো জায়গায় ভাড়া রেন্টেড হাউসে রাখারও ব্যবস্থা করতে পারেন। আপনার যদি মনে হয় যে না, এই বাড়িতে আসলে অসুবিধা হতে পারে, আপনাদের মনে হতে পারে যে আমাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে পারে, এরকম থ্রেট আপনাদের আগে দিয়েছিল যে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো, তোমার ভাইকে বিয়ে সামনে আমি এরকম কেস দেবো, তোমার রেপুটেশন খারাপ করে দেবো, তোমার বোনের বিয়ে আটকে দেবো। তো এরকম থ্রেট অনেক সময় আসে, সেই থ্রেটগুলো কিন্তু আপনার মনে হতে পারে যে বিপজ্জনক। তো সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা আপনি নিতে পারেন। আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে সেকশন 19 রেসিডেন্স অর্ডারটা দেখান, তারপরে আপনাকে যদি ডাইরেকশন থাকে যে থানা এর ব্যাপারে ইন্টারফেয়ার করবে, বা কোর্টের যদি এরকম অর্ডার থেকে থাকে, তাহলে অবশ্যই আমি আমার স্ত্রীকে ঢুকতে দেবো। কিন্তু এই অর্ডারটা যখন নেই, তাহলে কিন্তু আমি ঢুকতে দিতে পারছি। আর এক্ষেত্রে আপনার বাবা মা যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রপার্টি, তাদেরও কিন্তু বলার জায়গা আছে, কারণ তারা যদি সিনিয়র সিটিজেন হন, তাদের তো আরোই আছে। কারণ সিনিয়র সিটিজেনদের উপর কখনোই
মানসিক বা শারীরিক অত্যাচার করা যাবে না। আর কিছু বক্তব্য রাখা, তাদের এগেনস্ট ল বলা, কিন্তু কিছুটা হবেও মানসিক অত্যাচারেরই শামিল। তো এক্ষেত্রে আপনার বাবা মাও কোর্টে যেতে পারেন। আপনার যদি বোনের সঙ্গে কোনো রকম পূর্ববর্তী সময়ে যদি কোনো রকম কোনো ক্রুয়েলটি করে থাকে, অত্যাচার করে থাকে আপনার ওয়াইফ, তাহলেও কিন্তু তারাও কোর্টে যেতে পারে। কারণ কোর্টটা কিন্তু সবার জন্য, কারো একার কোনো জায়গা নেই। তো এই যে ভিডিওটা আমি এইসব নিয়ে আলোচনা করলাম, এগুলোতে কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে রাখি। আমি কিন্তু সবসময় বিশ্বাস করি যে ভারতবর্ষে স্ত্রীদের উপর এখনো অনেক শ্বশুরবাড়িতে অত্যাচার হচ্ছে, এবং এটাও ঠিক, যেমন এটা মানছি আমি, সেরকম এটাও মানতে হবে অনেক ফেক কেস, অনেক ফলস 498-এ, এবং বর্তমানে এটা চেঞ্জ হয়েছে সেকশন 85 বিএনএস, মানে ভারতীয় ন্যায় সংহিতা, নতুন সেকশন চেঞ্জ হয়েছে। এই কেসগুলো কিন্তু হয়েছে এবং হচ্ছে। তো এগুলো থেকে কিছুটা ভাবে রেহাই দেওয়ার জন্য নতুন আইন যেটা এসছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস, এই অনুসারে কিন্তু সেকশন 173 সাবসেকশন 3 অনুসারে একটা প্রভিশন দিয়েছে যে যদি 3 বছরের নিচে যদি কোনো কেসের কোনো অফেন্সের যদি সাজা হয়ে থাকে, বা 3 বছরের উপরে বা 7 বছরের নিচে, এক্ষেত্রে কিন্তু পুলিশ একটা প্রাথমিক অনুসন্ধান করতে পারবে এবং তার প্রাইমা ফেসি এস্টাবলিশ করছে নাকি, মানে ঘটনাটার কিছুটা হলো সত্যতা আছে নাকি, সেটা যাচাই করে তবেই কিন্তু কেস লজ করা। স্বামী এবং স্বামীর পরিবারের লোকজন সুরক্ষা পেল এ আইনে। আর এটা মানতে তো কোনো অসুবিধা নেই যে ভারতবর্ষে এখনো অনেক স্ত্রীকে তার শ্বশুরবাড়িতে অত্যাচারের মুখোমুখি হতে হয়, আর প্রত্যেক দিন অত্যাচারিত হয়ে তাদের সকাল থেকে রাত অব্দি কাটে। এখনো এটা কিন্তু হচ্ছে সমাজে, এটা কিন্তু সামাজিকভাবে আমাদের সকলের লজ্জা। কিন্তু সঙ্গে সঙ্গে এই লজ্জাটা যেমন একটা দিক, আরেকটাও কিন্তু লজ্জা আছে। সেই লজ্জাটা হলো একটা ইনোসেন্ট হাজবেন্ড, ইনোসেন্ট তার বাবা মা বয়স্ক, তার ভাই বোন, তাদের সামনে ভবিষ্যতের দরজাটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে ফলস 498-এ, ফলস ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, এইসব মিথ্যা মামলাতে। এটা কিন্তু মানতেই হবে, কারণ মিথ্যা মামলা যে হচ্ছে সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট মানছে। তো যারা আমার এই ভিডিওর এগেনস্টে, তাদেরও কিন্তু মানতে হবে, কারণ ফলস কেস হচ্ছে। যেমন আমি মানছি ট্রু কেস আছে, সত্যি সত্যি এখনো 498 আইপিসির যে কেসগুলো হয়েছিল সেগুলোর মধ্যে অনেক ভালো কেস আছে, অনেক কেসে শাস্তি পায়নি হয়তো প্রমাণের অভাবে, কিন্তু সেগুলো কিন্তু সঠিক ছিল কিছু কিছু। কিন্তু আবার এরকমও আছে অনেক কেস যেগুলো কিন্তু সত্যি তার মধ্যে বিন্দুমাত্রও ছিল না। কারণ এই যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটে চলেছে, সেটা কিন্তু আমাদের পক্ষেও লজ্জার। কারণ একজন নিরপরাধ লোককে মিথ্যে মামলায় ফাঁসানো, এটা কিন্তু আইনের লজ্জা, সমাজের লজ্জা, আর আমাদের সকলের লজ্জা। তাই এই লজ্জা থেকে মুক্তিদানের জন্যই আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য। তো আমি চাই এই ভিডিওটার মাধ্যমে আমি যাতে সেই সব মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি যাদের এই ভিডিওটা একান্ত প্রয়োজন। আর আমি বলবো যে আপনার হয়তো আপনি জানেন না, কারণ হাসি মুখে আমরা সবাই থাকি নিজের দুঃখটাকে চেপে। কারণ কেউ তো আর কাজের জায়গায়, কেউ তো আর পরিবারের সকলের সামনে নিজের দুঃখগুলো, নিজের প্রবলেমগুলো বলে ফেলি না, কিন্তু কার কি আছে আমরা জানি না। তাই এই ভিডিওটাকে আমি বলবো সবার কাছে শেয়ার করে দিন, হয়তো একটু দেখলো, জ্ঞান বাড়লো, লোককে সাহায্য করতে পারবে, না হলে হয়তো আনসিন করে রেখে দেবে। কিন্তু আমি চাই সকলের কাছে পাঠাবেন, কারণ কার দরকার আপনার সামনে তো মুখ খুলে কেউ বলবে না, তো পাঠিয়ে রাখুন। আমি চাই সেই সব মানুষের কাছে পৌঁছাতে যারা আমার ভিডিও দেখেন, যারা এই সমস্যার সঙ্গে প্রত্যেক দিন এই সমস্যা নিয়ে পাচ্ছে, তাদের কাছে আমি পৌঁছাতে চাইছি। তো আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, ক্ষমা চাইছি, ভালো থাকবেন।